ইংলিশ ক্লাস 2তে আপনাকে স্বাগতম। আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আর আপনার যে লালিত স্বপ্ন, আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ার, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, যতটুকু ভালো প্রস্তুতি নেওয়া দরকার, ততটুকু আপনি করে যাচ্ছেন। ইংলিশ ক্লাস 1-এ বলেছিলাম যে ইংলিশে দুর্বল থাকার কারণে অথবা এই সংক্ষিপ্ত সময়ে ভালো প্রিপারেশন না নিতে পারার কারণে অনেকেই ইংলিশ পার্টে ভালো করতে পারে না। আর এই কারণেই আমি 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইংলিশ পার্টে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বিশ্লেষণ করে মোস্ট ইম্পর্টেন্ট 25 রুলস আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই রুলসগুলো শিখে নিলে আপনার পরীক্ষায় আপনি সেন্টেন্স কারেকশন, ফিল ইন দ্য গ্যাপস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা অন্য যে কোনো ধরনের প্রশ্নই আসুক, আপনি কিন্তু খুব সহজেই ভালো করে উত্তর করতে পারবেন। ইংলিশ ক্লাস 1-এ রুল 1 থেকে রুল 5 পর্যন্ত দেখেছি। আজ ইংলিশ ক্লাস 2-তে আরও গুরুত্বপূর্ণ 5টি রুলস দেখে নেব, যেখান থেকে আপনি পরীক্ষায় কমন পেতে পারেন। চলুন রুলস 6-এ চলে যাই। রুল নাম্বার 6, অ্যাডজেক্টিভ এর পূর্বের দি সেই শ্রেণীর সবাইকে বোঝায়। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে, তাহলে অ্যাডজেক্টিভটি যে শ্রেণীর সেই শ্রেণীর সবাইকে বোঝাবে। অর্থাৎ সেটি তখন প্লুরাল কমন নাউন হবে। আর সেটি যদি প্লুরাল কমন নাউন হয়, তাহলে অবশ্যই ভার্বটি প্লুরাল হবে। যেমন দেখুন, দ্য রিচ, not always, এখন এখানে ইজ বসবে নাকি আর বসবে? দেখুন, এখানে বলা আছে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে তাহলে ওই শ্রেণীর সবাইকে বোঝাবে। আর সবাইকে যদি বোঝায় তাহলে সেটি হয়ে যাবে প্লুরাল কমন নাউন। আর যদি প্লুরাল কমন নাউন হয় তাহলে ভার্বটিও হবে প্লুরাল। এই হিসাবে ইজ বসানো যাবে না, বসবে হচ্ছে আর। তার মানে হচ্ছে সঠিক হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে ইজ বসানো যাবে না, ইজ বসালে সেটা রং হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু 2015 সাল এবং 2018 সালে দুইবারই এই প্রশ্নটি এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। তার মানে এটি একটি গুরুত্বপূর্ণ রুলস। এই কারণে আপনি রুলসটি যদি ভালো করে জেনে রাখেন, তাহলে ফিল ইন দ্য গ্যাপস হিসাবেই আসুক অথবা সেন্টেন্স কারেকশন হিসাবেই আসুক, আপনি কিন্তু খুব সহজেই সঠিক উত্তরটি করতে পারবেন। চলুন রুলস নাম্বার 7-এ চলে যাই। রুল 7, ভার্ব এর যে ফর্ম একই সময়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। অর্থাৎ ভার্বের যে ফর্মটা আছে এই ফর্মটা যদি একই সাথে অ্যাডজেক্টিভের কাজও করে এবং ভার্বেও কাজও করে, তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো। যেমন দেখুন, এ রোলিং স্টোন, গ্যাদার্স no moss, a swimming snake bit him in the leg. আমরা এক্সাম্পল লিখলাম যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তারপরে দেখলাম যে এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ। এখানে পরীক্ষার মধ্যে আসে যে এই রোলিং শব্দটি বা ওয়ার্ডটি কি, সুইমিং ওয়ার্ডটি কি, পার্টিসিপল ইনফিনিটিভ নাকি অন্য কিছু। দেখুন এখানে আছে আর্টিকেল,
আর এরপরে আছে নাউন, অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মধ্যে যে আইনযুক্ত অংশটি বসে, যেটি একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে, সেটিকে পার্টিসিপল বলে। খুবই সহজ, অর্থাৎ এটার অর্থটা হচ্ছে এরকম, রোলিং স্টোন, অর্থাৎ ঘুরন্ত পাথরে গ্যাদার্স নো মস, শ্যাওলা জমে না। আর এখানে হচ্ছে সুইমিং স্নেক, সাঁতাররত একটি সাপ, বিট হিম ইন দ্য লেগ, অর্থাৎ তার পায়ে কামড় দিয়েছে। এখন পরীক্ষায় এই অংশটা কি সেটা জানতে চাওয়া হয়, আর এটা হচ্ছে পার্টিসিপল, কারণ আমরা জানলাম রুলসের মাধ্যমে যে যদি কোনো ওয়ার্ড, যদি কোনো ভার্ব একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটিকে পার্টিসিপল বলে। এটি কিন্তু 2018 সাল, 2016 সাল এবং 2013 সালের প্রশ্নে এসেছে, এবং এটিও কিন্তু 2018 সালে একটি সেটে এসেছে। তার মানে এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ, এই রুলসটি ভালো করে জেনে রাখুন। রুল 8, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচ এ রূপান্তরের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এরকম, অর্থাৎ যদি সেন্টেন্সটি প্রশ্নবোধক হয় তাহলে সেটাকে আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তখন এই স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে। দেখুন, আমরা ডিরেক্ট ন্যারেশনটা আগে লিখি। She asked me are you happy in your new job? তাহলে ইনডিরেক্ট কি হবে? দেখুন, ডিরেক্ট ন্যারেশনে আছে শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। যদি এইরকম থাকে তাহলে আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে যখন আমরা রূপান্তর করব তখন আমাদেরকে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। তাহলে আমরা অনুসরণ করে সেটার ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি। প্রথমেই সাবজেক্ট আসবে, তাহলে আমরা সাবজেক্ট লিখলাম শি, এরপর হচ্ছে আস্ক বা ইনকোয়ার অফ আসবে, অর্থাৎ এখানে যদি সে অথবা টেল থাকে তাহলে আস্ক আনতে হবে, আর এখানে যেহেতু আস্ক আছে তাহলে সে আমরা আস্কটাই নিয়ে আসলাম। এরপর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট আনবো, তাহলে অবজেক্ট নিয়ে আসলাম। এরপর কাজ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইনডিরেক্ট স্পিচটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে শেল, উইল, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে ডো, ডাজ, ডিড, ক্যান, মে, এগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে এই অক্সিলারি ভার্বটির পরিবর্তে ইফ বা ওয়েদার বসবে, আমরা ইফ বসালাম, অর্থাৎ অক্সিলারি ভার্বটির পরিবর্তে আমরা ইফ বসাবো। এরপর কাজ হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। আমি আবার বলছি, যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। আর একটু আগে যে বলছিলাম এটাকে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে
অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে ইউ এর জায়গায় আই লিখতে হবে, আই, আর ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, হয়ে গেল। এই প্রশ্নটি কিন্তু 2018 সালের দুটি সেটে, 2016 সালে এবং 2013 সালে অর্থাৎ 4 বার সরাসরি এই প্রশ্নটি এসেছে। তার মানে বুঝতেই পারছেন যে এই রুলসটি কত গুরুত্বপূর্ণ। রুলসটি আমরা আরেকবার দেখি। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশনে রূপান্তরের কথা বলে, তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রথমেই সাবজেক্ট লিখতে হবে, তারপরে যদি সে অথবা টেল থাকে তাহলে আমরা আস্ক লিখতে হবে, আর যেহেতু এখানে আস্ক আছে তাহলে এটা সরাসরি নিয়ে আসলাম। তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটি নিয়ে আসতে হবে, এবং অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হচ্ছে শ্যাল, উইল, শুড, তারপর হচ্ছে ডো, ডাজ, ডিড, ক্যান, মে দ্বারা যদি শুরু হয় তাহলে সেটার পরিবর্তে আমাদেরকে ইফ লিখতে হবে, আর বাকি অংশটাকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। পাশাপাশি এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। এই হিসেবে আমরা বাকিটা করে ফেললাম, এটাই হচ্ছে রাইট আনসার। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাকে সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। তাহলে চলুন আমরা রুল 9-এ চলে যাই। রুল 9 একটি গুরুত্বপূর্ণ রুল, কেননা এই রুল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 4 বার প্রশ্ন এসেছে। চলুন রুলটি দেখে নেই। একটি ভয়েস এর মূল ভার্ব এর পূর্বে মোডাল অক্সিলারি ভার্ব বসলে, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, বি, গোয়িং টু, এগুলো যদি বসে, এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে এই মোডাল অক্সিলারি ভার্বের পরে বি বসবে এবং তারপরে যে মূল ভার্বটি বসবে সেটির পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে আমরা দেখে নেই। অ্যাক্টিভ ভয়েস, he is going to open a shop। এখন আমরা সেটাকে প্যাসিভে রূপান্তর করি। দেখুন এই যে গোয়িং টু, এই গোয়িং টু হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। দেখুন এই যে এখানে আছে বি গোয়িং টু, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা জানি যে অবজেক্ট যেটি আছে সেটিকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, এ শপ, আর এ শপের সাথে আমাদের আর হবে না, ইজেই হবে। এরপর মোডাল অক্সিলারি ভার্ব যেটি আছে সেটি কিন্তু বসবে, গোয়িং টু। এরপর বলা আছে যে পরিবর্তন করার সময় এদের পরে অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের পরে কি বসবে? বি বসবে। দেখুন বি বসলো। এরপর বলা আছে এরপরে যে মূল ভার্বটি আসে সেটির পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ওপেন্ড। এরপর বাই, এরপর যে সাবজেক্টটি ছিল অ্যাক্টিভ ভয়েসের
সেটিকে অবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, বাই হিম হয়ে গেল। তারপরে আরেকটি উদাহরণ আমরা দেখি, একটি ভয়েস, আই হ্যাভ টু ডু ইট। প্যাসিভ হবে আমরা জানি যে অবজেক্টটিকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, ইট, তারপরে হচ্ছে ইটের সাথে হ্যাভ হয় না, হ্যাজ হয়, হ্যাজ টু মডেল অক্সিলারি বসলো, মডেল অক্সিলারির পর আমাদের কি বসাতে হয়, বি বসাতে হয়, বি, তারপর হচ্ছে যে মূল ভার্বটি থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ডান, তারপর হচ্ছে বাই, এখানে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। দেখুন হয়ে গেল। এই এক্সাম্পলটি 2014 সালেও এসেছে, 2015 সালেও এসেছে, এটা 2015 সালেও এসেছে, 2018 সালেও এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই রুলটি কত গুরুত্বপূর্ণ। আমরা আরেকবার দেখে নেই, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, আর এই রূপান্তরের সময় অ্যাক্টিভ ভয়েসে যদি এই মডেল অক্সিলারি ভার্বগুলো থাকে, তাহলে এগুলোর কোনো পরিবর্তন হয় না, এগুলো সরাসরি বসে, কিন্তু এগুলোর পরে আমাদের বি বসাতে হয়। বি এর পরে যে মূল ভার্বটা হবে সেটার পাস্ট পার্টিসিপল হবে, আর বাকি যে নিয়মগুলো আছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার, সেগুলো ঠিকই থাকবে। অর্থাৎ এই রুলস থেকে যদি পরবর্তী পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমরা এইভাবেই সঠিক উত্তরটা করে নেব। তাহলে চলুন আমরা রুল 10-এ চলে যাই। রুল 10, এক্সপার্ট অ্যাট এবং এক্সপার্ট ইন দুটির অর্থই কিন্তু দক্ষ, কিন্তু আপনি কখন এক্সপার্ট অ্যাট বসাবেন, কখন আপনি এক্সপার্ট ইন বসাবেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখুন এই দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, সেটি অবশ্যই আপনাকে জানতে হবে। পার্থক্যটি হচ্ছে এক্সপার্ট অ্যাট হচ্ছে ভেরি নলেজেবল, ভেরি, আর এক্সপার্ট ইন হচ্ছে একাডেমিক। PLINE, অর্থাৎ এক্সপার্ট অ্যাট হচ্ছে সে কোনো কাজে বিশেষভাবে দক্ষ, আর এক্সপার্ট ইন হচ্ছে একাডেমিক ডিসিপ্লিন, অর্থাৎ কোনো একটি বিষয়ে অথবা একাডেমিক কোনো একটি সাবজেক্টে সে দক্ষ, এই অর্থে এক্সপার্ট ইন হয়। আর ভেরি নলেজেবল অর্থে এক্সপার্ট অ্যাট হয়। যেমন দেখুন, দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং, DRAWING, ড্রয়িং। একইভাবে মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স। দেখুন বালিকাটি চিত্র অঙ্কনে খুবই এক্সপার্ট, বিশেষ একটা বিষয়ে সে খুবই দক্ষ আছে, অর্থাৎ বিশেষ একটা কাজে। আর দেখুন ফিজিক্স একাডেমিক ডিসিপ্লিন অথবা একাডেমিক সাবজেক্টে যদি দক্ষ বোঝায়, তাহলে এক্সপার্ট ইন হয়। দেখুন 2013 সালে এই প্রশ্নটি, একটা সেটে এই প্রশ্নটি এসেছে, 2013 সালে আরেকটি সেটে এই প্রশ্নটি এসেছে। এখন আপনি যদি এক্সপার্ট অ্যাট এবং এক্সপার্ট ইনের পার্থক্যটি যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি গোলমাল পাকিয়ে দেবেন। আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে যদি কোনো বিশেষ কাজে দক্ষ বোঝাই, তাহলে সেখানে আমরা ব্যবহার করব এক্সপার্ট অ্যাট। আর যদি একাডেমিক ডিসিপ্লিনে অর্থাৎ একাডেমিক সাবজেক্টে অর্থাৎ পড়াশোনার কোনো বিষয়ে যদি সে এক্সপার্ট হয়, দক্ষ হয়, তাহলে আমরা বসাবো এক্সপার্ট ইন। আজকে ইংলিশ ক্লাস 2তে আমরা গুরুত্বপূর্ণ 5টি রুলস দেখলাম, যে রুলসগুলো থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি।
ইংলিশ ক্লাস 1-এ 5টি এবং ইংলিশ ক্লাস 2-তে 5টি, মোট 10টি রুলস বুঝিয়ে দিলাম। বাকি 15টি রুলস বাকি ক্লাসগুলোতে বুঝিয়ে দেব। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ইংলিশের পরবর্তী রুলস সহ অন্যান্য বিষয়ের যে ক্লাসগুলো এই চ্যানেলে দেওয়া হবে, যাতে করে এই ক্লাসগুলো আপনি মিস না করেন এবং ভালো একটা প্রিপারেশান নিতে পারেন, সেজন্য আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার বন্ধুদেরকেও এই চ্যানেলটি সম্পর্কে বলুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন। বেস্ট অফ লাক।